নমস্কার, আপনারা দেখছেন বাংলা জাগো চ্যানেল। আর এই চ্যানেলের নতুন অনুষ্ঠান চায়ের সঙ্গে টা। আজ আমার অতিথি গৌতম ভট্টাচার্য। গৌতম ভট্টাচার্যের কোনো একটা পরিচয় নেই। তিনি ক্রিকেট সাংবাদিক, তিনি স্পোর্টস জার্নালিস্ট, তিনি লেখক, তিনি টেলিভিশন অ্যাঙ্কার, আজকাল আবার তিনি সিনেমাতে পেছনে যে ধারাভাষ্য সেটাও দিচ্ছে। কিন্তু আজকে আমাদের গৌতম দাসের কাছে যেগুলো প্রশ্ন, সেগুলো মূলত হয়তো তার সাংবাদিক জীবনের অভিজ্ঞতা বা খেলা ইত্যাদি নিয়ে। গৌতম দা, আপনাকে বাংলা জাগো চ্যানেলের স্বাগত। কিন্তু আমার যেটা প্রথম প্রশ্ন, আমি আপনার গতকালের টেলিভিশন শো দেখছিলাম, তাহলে কি আগামী ক্রিকেট বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলি বাদ আপনার কি মনে হয়? আমার মনে হয়, আমি শোতেও বলেছি যে সুভাষ ভৌমিক একটা কথা খুব বলতেন যে কোচদের জীবনে যখন সাকসেস আসতে থাকে তখন ক্লাবকর্তারা তাদের সুন্দরী চম্পা হিসেবে ট্রিট করে, আর যখন সাকসেস চলে যায় তখন তাকে বলে পাঁচু, কাজের লোক পাঁচু। এখন ওনার যে গৌতম গম্ভীরের যিনি কর্তা, ক্লাব কর্তা, তারা হচ্ছেন জয় শাহ এবং অমিত শাহ। তারা এখন ওকে সুন্দরী চম্পা হিসেবে দেখছেন, কারণ ইংল্যান্ডের সিরিজ ড্র হয়েছে, এশিয়া কাপ ভারত জিতেছে। চম্পা থাকাকালীন বিরাট কোহলি, রোহিত শর্মা কি বলছেন ওরা শুনবেন না, যদি ওরা রান করে দেন। পাঁচু হয়ে গেলে গৌতম গম্ভীর নিজে বাদ হয়ে যাবেন ওরা বাদ হওয়ার আগে। এটা হচ্ছে সিচুয়েশনটা। সো সিচুয়েশনটা ক্রমাগত ঘুরছে। এই এক্ষুনি আমরা কথা বলছি, এটা একরকম সিচুয়েশন। 3 দিন বাদে বিরাট কোহলি একটা সেঞ্চুরি হয়ে গেলে সিচুয়েশন একরকম। 4 দিন বাদে রোহিত শর্মা 1 বলে আউট হয়ে গেলে সিচুয়েশন একরকম। সো সিচুয়েশনটা একটা আবর্তিত হচ্ছে আর কি। যেহেতু আপনি এতদিন ভারতীয় ক্রিকেট কভার করছেন, ভারতীয় ক্রিকেটের সাথে তো রাজনীতিও একটা জড়িয়ে আছে, এবং যেহেতু আপনি জয় শাহ, অমিত শাহর নামই বলবেন, তো ধরুন যদি জয় শাহর কোনো মতে টলমলো কিছু হয়ে গেল, রাজনীতিতে কাল কি হয় তো কোনো ঠিকঠাক নেই, তাহলেও কি গৌতম গম্ভীর বিরাট কোহলি, রোহিত শর্মাকে বাদ দেওয়ার এই ঝুঁকি নিতে পারবে না? প্রথমে একটা কথা বলা দরকার যে গৌতম গম্ভীর হৃদয় থেকে বিশ্বাস করেন যে 2027-এর যে টিমটা, সেই টিমটা উনি ওদের দেখতে পাচ্ছেন না। গৌতম গম্ভীর হচ্ছেন বেসিক্যালি এমন একজন চরিত্র যিনি ক্রিকেট জীবনে প্রান্তিক চরিত্র ছিলেন। যেহেতু প্রান্তিক চরিত্র ছিলেন, ও সুপারস্টারদের বিরুদ্ধে কিছু ইনবিল্ড ক্ষোভ আছে ওনার। এটা তোমার পক্ষে বোঝা নিশ্চয়ই খুব সহজ, তুমি রাজনীতিতে এরকম চরিত্র দেখেছো, যারা তার নিজেরা তারকা নন, তারা অন্য তারকাদের সারা জীবন জ্বলেছে, যখন তারকা হতে পারেনি, অন্যদের দিকে চলে গেছে, লাইমলাইট চলে গেছে, মহেন্দ্র সিং ধোনির দিকে চলে গেছে, কখনো সচিনের দিকে চলে গেছে। ওই একটা জ্বালামুখী নিয়ে উনি রয়েছেন, এবং সেটা নিয়েই কোচিং করতে এসছেন। কাজেই ওই তারকাদের প্রতি ওর একটা আক্রোশ আছে, যেটা কখনো কখনো জাস্টিফাইড, মোস্ট অফ দ্য টাইম আনজাস্টিফাইড। কাজেই এবার যেহেতু উনি বিজেপির এমপি ছিলেন এবং খুব ভালো সম্পর্ক অমিত শাহর সঙ্গে, এবং ওই আবার বললাম, এই মুহূর্তে সুন্দরী চম্পার ফেস যাচ্ছে ওর। চম্পা ফেসে যতদিন থাকবেন ততদিন উনি যা করতে চাইবেন করবেন। এটাই যদি ভারত ইংল্যান্ডে হেরে আসতো তাহলে হতো না। কিন্তু আমি বলছি যে গ্রেগ চ্যাপেল, সৌরভের চেয়েও এই রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভার্সেস গৌতম গম্ভীরটা কোনো অংশে কম ঐতিহাসিক নয়। কারণ গ্রেগ চ্যাপেল একটা লালমুখো সাহেব, তার একটা রবার্ট ক্লাইভ জাতীয় ইমেজারি বাঙালি তৈরি করে দিয়েছিল, কিন্তু এটা হচ্ছে ব্যাকড বাই পলিটিক্যাল হায়ারার্কি, আর ওদিকে হচ্ছে জনতা। সো ইট ইজ এ ফ্যাসিনেটিং ব্যাটল, বিকজ বিরাট কোহলির অডিয়েন্স সারা পৃথিবীতে অবিশ্বাস্য, এনআরআই অডিয়েন্স, অডিয়েন্স, ভারতীয় অডিয়েন্স, প্লাস রোহিত শর্মা। তো এবার, এবং মনে রাখতে হবে যেটা সৌরভের ছিল না, সেটা হচ্ছে সৌরভের শরদ পাওয়ার, বুদ্ধদেব বাবু ছিলেন। সৌরভ ওয়াজ ব্যাকড বাই দ্য পলিটিক্যাল ক্লাস, ওটা অন্যরকম ছিল, পলিটিক্যাল ক্লাস ভার্সেস গ্রেগ চ্যাপেল। এখানে এই যে সোশ্যাল মিডিয়ার যে হিউজ একটা আছড়ে পড়ছে দিনের পর দিন, ইট ইজ নট ইজি টু হ্যান্ডেল। এবং এটা কিন্তু শুধু ওদের সামলাতে হচ্ছে না, যে জিও স্টার খেলা দেখালে তাদের কাছেও ধেয়ে আসছে যে বিরাট কোহলিকে প্রমোট করুন। সো এই জনসংখ্যা, যেটা কি আমরা দেখলাম এশিয়া কাপে ভারতে যে হাত মেলালো না, ভারত তো প্রথমে পাকিস্তানের কাছে গিয়েছিল, হাত মেলালো না কেন? বিকজ জনগণের চাপ ছিল যে রক্ত এবং জল মেশে না। যেই জনগণের চাপটা দেখতে পেল বোর্ড বা সরকার, সঙ্গে সঙ্গে হাত না মেলানোটা সব শুরু। হাত মেলানো শুরুতে তো ছিল না, শুরুতে তো কেউ বলেনি সূর্যকুমার যাদবকে হাত মেলাবেন না। এখানেও রাজীব শুক্লা কিন্তু খুব ইন্টারেস্টিংলি বলেছেন, ভাইস প্রেসিডেন্ট বোর্ডের, যে কেউ যাতে ভেবে না নেয় যেটা ওদের শেষ। কে বলেছে শেষ? বিকজ জনরোষ। আমি বলছি তো, যদি রান করে দেন বিরাট কোহলি বা রোহিত শর্মা, গৌতম গম্ভীরের কিছু করার থাকবে না। আর যদি 3টে এখানে ম্যাচ, সাউথ আফ্রিকার 3টে ম্যাচ, 6টা ম্যাচের মধ্যে রান না করেন, তাহলে আবার চম্পাই থাকবে। এখানে দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে যে
সাংবাদিক হিসেবে আপনার স্টোরি ছিল যে সৌরভ গাঙ্গুলিকে গ্রেগ চ্যাপেল বাদ দিতে চান, সেই সময়ের সঙ্গে এই সময় তফাৎ কতটা, উত্তেজনা কতটা, কোথায় প্রাসঙ্গিক বদলে গেছে? সৌরভের সময়ে সৌরভের টিমের কিছু প্লেয়ার তারা বিদ্রোহ করেছিল, যেটা সৌরভ আজও হয়তো স্বীকার করেন না। জন রাইট, যে কোচকে সৌরভ সরিয়েছিলেন, তিনি বিদ্রোহ করেছিলেন। ব্যাপারটা অন্যরকম ছিল। জন রাইটকে সরিয়ে সৌরভ গ্রেগ চ্যাপেলকে এনেছিলেন, এবং জন রাইট যাওয়ার আগে গ্রেগ চ্যাপেলকে সৌরভ সম্পর্কে নানান কথা বলে যান, যেটা গ্রেগ চ্যাপেলের ডোসিয়ারে ঢুকেছিল। আরও প্লেয়াররা ছিলেন যারা সৌরভের ওই কি বলবো ক্যারিজমা এটাতে হয়ে গেছিলেন। এমনিতে সাধারণভাবে বিরাট কোহলি টিমের মধ্যে খুব একটা জনপ্রিয় নাম নন, বাট রোহিত শর্মা ভীষণ জনপ্রিয় টিমের মধ্যে। আভ্যন্তরীণ গোপন ব্যালট হলে আমাদের না বিরাট কোহলি 4-5 ভোটের বেশি পাবেন না, কিন্তু রোহিত শর্মা যুক্ত হয়ে গেছেন। যেহেতু রোহিত শর্মা বিরাট কোহলি একসঙ্গে যুক্ত হয়ে গেছেন, যারা প্রচন্ড রাইভেল ছিলেন, মানে আমি বলবো একটা বিরাট শত্রুতা ছিল, একটা বিরাট মানে পাওয়ার স্ট্রাগল তো এই দুজনেরই। এখন আমরা কি দেখছি না, 5 মাস বাদে বন্ধুদের যখন দেখা হচ্ছে, রোহিত শর্মা বাসের বাড়ি থেকে আদাব করছেন, বিরাট কোহলি হাসছেন, সে আর কারোর দিকে তাকাচ্ছেন না, গম্ভীরে রোহিত শর্মা হাসছেন। সো এই যে জোটটা, ইট ইজ ফ্যাসিনেটিং। মানে কোনো ঔপন্যাসিকও এরকম জোট আনতে পারবেন না যে দুটো লোক লড়তে লড়তে হঠাৎ খাদের কিনারে এসে পরস্পরের বন্ধু হয়ে গেল। সো এই স্ট্রাগলের চরিত্রটা, সৌরভের স্ট্রাগলের চরিত্রটা একদম আলাদা, কিন্তু একই রকম ইন্টেন্সিটি দুটোরই। শুধু সোশ্যাল মিডিয়া এসে এটাকে একটা অন্য খাতে বইয়ে দিয়েছে। জনগণের প্রভাব থাকছে, জনগণ বাধ্য করছে। সৌরভের সময়ও ছিল। সৌরভের সময় যখন আমার মনে আছে যে সচিন টেন্ডুলকার বোল্ড হয়ে গেলেন, টাইমস অফ ইন্ডিয়া পরের দিন হেডিং করেছিল এন্ডুলকার মুম্বাইয়ের মাঠে ব্রিং ব্যাক গাঙ্গুলি, এমন চিৎকার হয়েছিল ওয়াংখেড়ে জুড়ে যে চ্যাপেল কেঁপে গিয়েছিলেন। এবার তো শুধু ওয়াংখেড়েতে চিৎকার হচ্ছে না, ওয়াংখেড়ে তো একটা জিওগ্রাফিক্যাল লোকেশন, এবার তো সব লোকেশনে চিৎকার হচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগে তো কোনো ফিক্স লোকেশনের আর দরকার নেই, টুইটারে, ফেসবুকে সব। আজকে আমেরিকাতে একটা লোক হয়তো চ্যাপেলকে, গৌতম গম্ভীরকে দেখতে পেলে বলবে যে আরে ওকে খেলাচ্ছেন না। এই ব্যাপারটা তো আগে ছিল না। সো এখন প্রেশারটা আরো বেশি, যার জন্যে রোহিত শর্মারা এখন এশিয়া কাপের সময়, আগে কি বলতো যে তোমার ঘর থেকে কাগজ সরিয়ে দাও, তোমার ঘরে টেলিভিশন, কোচ এসে বলতেন যে, কোচ জন বুকানন এসে বলতেন নিচে ওই রিসেপশনে যে কনসিয়ার্জ প্লিজ এনশিওর দ্যাট নো পেপার গেটস ডেলিভার্ড, ওপরে কোনো কাগজ যাবে না। টেলিভিশন চ্যানেলে চেষ্টা করবে যাতে বলতে, ওরা যাই বলুক ঝিরঝিরে দেখাবে, তোমরা ওরা দেখতে পাবে না। এখন তো মোবাইল, তুমি মোবাইল তো কেড়ে নিতে পারবে না একটা লোকের, মোবাইলে তো সবসময় কিছু না কিছু ঢুকছে। এবার রোহিত শর্মা এশিয়া কাপের সময়, আমি শুনেছি এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়, এশিয়া কাপ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় উনি যত অ্যাপ আছে সোশ্যাল মিডিয়া সমস্ত অ্যাপ ডিলিট করে দিয়েছে, বিকজ ওই অ্যাপ দিয়ে ঢুকবে। এবার প্রবলেম হচ্ছে যে সব অ্যাপ ডিলিট করলাম, হোয়াটসঅ্যাপ তো দৈনন্দিন বেঁচে থাকার জন্য রাখতেই হবে, সেখানেই তো লোকে বলে দেবে। তো সেগুলো হ্যান্ডেল করাটা এখন, সেই জন্য দুনিয়াটা ক্রিকেটারদের জন্য, সাংবাদিকদের জন্য পুরো কমপ্লিটলি বদলে গেছে। সেই বদলে যাওয়া দুনিয়ায় চরিত্রগুলো যদি বদলে গেছে, গল্পগুলো কখনো আগের গল্প পুরোটা মিলবে না। কতটা বদলেছে? আমি শুনছিলাম যে এই যে আপনি এখন কমেন্ট্রি করছেন, তার জন্য আপনাকে গলার কসরত করতে যেতে হচ্ছে, সঙ্গীতজ্ঞর কাছে যেতে হচ্ছে। এই যে প্রিন্ট সাংবাদিকতায় যে দূর থেকে দেখা যেত, কি ধারাভাষ্যে সেটার কোনো সুযোগ নেই? ধারাভাষ্যে কি ওই উত্তেজনাটা গলায় আনতেই হবে? আমার মোবাইলে এখানে রাখা রয়েছে, তানপুরা ডাউনলোড করা রয়েছে। আমি জীবনে কোনোদিন তানপুরা ব্যাপারটা কি তাই জানতাম না বলতে গেলে। খেলাটাই পুরো বদলে গেছে, কারণ খেলাটা যেহেতু প্রিন্ট আর নির্ভরযোগ্য মিডিয়াম নয়, একমাত্র নির্ভরযোগ্য মিডিয়াম, সবচেয়ে প্রভাবশালী তো নয়, সবচেয়ে প্রভাবশালী নন, এটা আপনি নিশ্চিন্তে বলে দিচ্ছেন এতদিনের প্রিন্ট সাংবাদিকতার পরে। সত্যি এখানে বেরোতে বেরোতে তুমি হয়তো দেখবে লিফটেই একটা লোক ভিডিও করছে, করে একটা ভিডিও রিল বানিয়ে দিচ্ছে, আরেকজন বলে দিচ্ছে যে জাগো বাংলার সামনেটা কীরকম। প্রতি মুহূর্তে তোমাকে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হচ্ছে। আমি তোমায় বলছি, আমার চোখ খুলে দিয়েছিল 2014 সালে ব্রাজিলের একজন ট্যাক্সি ড্রাইভার, তার নামটা আমি ভুলে গেছি, যে সে আমার ট্যাক্সিতে যেতে যেতে বলছে, তাকে আমি নিয়েছিলাম বিকজ ও ইংলিশটা জানে বলে, ব্রাজিলিয়ান, 34 বছর বয়স। তো আমার যেতে যেতে ব্রাজিলের একটা প্লেয়ার ছিল ফ্রেড বলে, যে 2014 ওয়ার্ল্ড কাপে খুব খারাপ খেলছিল, অথচ তার আগের বছরই কনফেডারেশন কাপও ব্রাজিলকেই দিয়েছিল। তো ও যে ফ্রেডকে আমি দেখে নেবো, ফ্রেডকে, তো অনেকক্ষণ ধরে যখন এরকম বলছে ফ্রেডকে দেখে নেবো, তো আমি বললাম তুমি ফ্রেডকে কি দেখে নেবে? বলছি আমি তো মাঠে কি মারাকানা স্টেডিয়ামে তোমার চিৎকার ডুবে যাবে, হু দ্য হেল আর ইউ যে তুমি ফ্রেডকে দেখে নেবে? হ্যাঁ, তখন বললো না আপনার কোনো ধারণা নেই, আমার তো একটা আছে, ব্লগ আছে, ব্লগে 7 লাখ লোক আছে,
আরে ব্লগটা দেখালো, ওখানেই ফ্রেডকে দেখে নেবো। আমি দেখে অবাক হয়ে গেলাম, একটা ট্যাক্সি ড্রাইভার, সে ট্যাক্সি চালাচ্ছে, সে ব্লগ লিখছে 7 লাখ লোক। আমি তখন ভাবছি যে ভারতবর্ষের বাংলার কটা কাগজের 7 লাখ সার্কুলেশন আছে, এই লোকটার একা 7 লাখ। সো এই লোকটা স্ট্যান্ডস ফর 7 লাখের সমষ্টি। এবার আমি বলতে পারি না ভাই তুমি তো প্রতিষ্ঠান, কিচ্ছু এসে হয় না। দিনের শেষে আমার মনে হয় মিডিয়া যারা চালান তাদের সবার একটা রিয়েলিটি চেকের সময় এসেছে, যে আমি কতটা, আমার স্ট্রেংথ কতটা, নেট স্ট্রেংথ কতটা। আজকে যে কোনো লোক সোশ্যাল মিডিয়ায় যে কোনো কিছু পোস্ট করে দিচ্ছেন। এখন তুমি যদি একটা ম্যাচ লেখো, ম্যাচ রিপোর্ট আগে লোকেলি বলতো যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, এখন লোকে পাশে নিজের ম্যাচ রিপোর্ট লিখে দিচ্ছে। আচ্ছা, একই সঙ্গে তোমার এটা তো রাজনীতিতে একটা স্বয়ংসিদ্ধ হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়াই ডিটারমাইনিং ফ্যাক্টর। আপনি বলছেন যে আপনি যে দুটো ফিল্ডের উপর বেশি কাজ করেন, অভিনয় মানে আমি যে সিনেমা এবং স্পোর্টস। সিনেমায় কিছু ইউটিউবার আছে যারা পার রিভিউ, আমি গত বছরের রেট বলছি, এবছরে যাই না, 15,000 টাকা চার্জ করে তোমার 600 থেকে 800 শব্দের লেখা। আমি কি করে জানি? কারণ আমার যখন বই বেরোয় তখন আমাকে একজন বলেছিল যে আপনি ওদের মতো ইউটিউবারকে দিতে পারেন। আমি বললাম আমি সর্বনাশের দিকে ঠিকই এগিয়ে গেছি, কিন্তু আমি এখনও এতটা এগিয়ে যাইনি যে আমি 15,000 টাকা দিয়ে করবো। বাট বললো না এটা কিন্তু খুব ভালো। তখন আমি ভেবে দেখলাম ওরা ভুল বলছে না। তার কারণ হচ্ছে এই ইউটিউবারদের যে রিচটা, আমার লেখাটা ও শুধু পোস্ট করছে। একটা খবরের কাগজে আমি মনে করো একটা 15,000 টাকার বিজ্ঞাপন দিলাম, সে দয়া করে 400 শব্দ ছাপলো, কোথায় দিল আমার কোনো কন্ট্রোল নেই, ভেতরে ঢুকিয়ে দিল, কি লিখলো কোনো কন্ট্রোল নেই, বিজ্ঞাপনটা নিয়ে নিল। বাকি আমার কি, তারপরে সেই এডিটর যদি আমার প্রতি আক্রোশ থাকে, সে বলবে যে অত্যন্ত খারাপ লিখেছেন, আচ্ছা এই বই না লিখলেই পারতেন। এখানে তো একটা হাইজিনটা আমি কন্ট্রোল করতে পারি। 15,000 টাকা, সো আমার এই লোকটা শুধু আমার জন্য একটা রিভিউ লিখে দেবে। এবং তারপরে আমি নাম বলবো না, মানে বাংলার শ্রেষ্ঠ প্রোডাকশন হাউসও আমি শুনলাম এখন তারাও বিভিন্ন ইনফ্লুয়েন্সারকে, আমি জার্নালিস্টকে তেল মারতে যাবো কেন? খুব বড় কাগজ না হলে আমার তো দরকার নেই কোনো তেল মারার। ওরা যদি লিখে দেয় একটা মোটামুটি একটা প্রিজমের মধ্যে, তার একটা নির্দিষ্ট দর্শক আছে, অমুক কাগজে 7 পাতায় ভেতরে কি বেরোবে কে পড়তে যাচ্ছে? আপনি কি বলতে চাইছেন যে খেলা এবং এন্টারটেনমেন্ট এই দুটো এখন সোশ্যাল মিডিয়ার দ্বারা নিয়ন্ত্রিত, সোশ্যাল মিডিয়ার দ্বারাই না নিয়ন্ত্রিত নয়। সোশ্যাল মিডিয়া বিরাট কোহলিকে চিনবে না, সোশ্যাল মিডিয়া রোহিত শর্মাকে চিনে না। তোমাকে ব্যবস্থা করতে হবে তোমাকে চেনার, তোমাকে ব্যবস্থা করতে হবে, তোমাকে মনে রাখতে হবে দুটো, একটা খুব ইম্পর্টেন্ট লড়াই যেটা আমরা যখন বড় হচ্ছি লড়িনি। তখন আমার মনে হয় যে আমরা যখন বড় হচ্ছি 70 দশকে কি 60 দশকের শেষ দিকে, কলকাতা ওয়াজ ভিউড অ্যাজ দ্য আলটিমেট। অর্থাৎ যে লোকটা মালদা থেকে আসছে, মুর্শিদাবাদ থেকে আসছে, সে বাড়িতে এসে একটু ভাবতো যে কলকাতার গৌতমের সঙ্গে কথা বলছি। এই বিভেদ রেখা চুরমার হয়ে গেছে। আমার ঝুলন গোস্বামী বলেছে সোশ্যাল মিডিয়াটাকে পুরো তছনছ, সোশ্যাল মিডিয়া আরো তছনছ করেছে, আগেই হয়তো হচ্ছিল, পুঞ্জীবিত হচ্ছিল। আমার ঝুলন বলেছে যে প্রতিবার যখন ওই ট্রেনটা কলকাতার দিকে যায়, একটা স্টেশনে থামে, এরকম মনিকে বলতাম মারতে হবে, মারতে হবে, শহরগুলোকে মারতে হবে। এই যে এটা আগেও ছিল, আগে তো মফস্বল জেলা এরা তো কলকাতাকে প্লেয়ার সরবরাহ করতো, কিন্তু তারা এরকম একটা বন্য আক্রোশ নিয়ে আসেনি যে শহরকে উড়িয়ে দেব। এবং কালকে যদি আমার কৃষ্ণনগরে কেউ বলে যে কে বলে যে বাংলা কলকাতার রাজধানী বা অরিজিনাল রাজধানী আমরা রাজধানী, তুমি কিন্তু আশ্চর্য হবে না, বিকজ সেই দিন আসছে। সেই সময় তোমার সতর্ক থাকতে হবে দুটো জিনিসের উপর জার্নালিস্ট হিসেবে। এক, তোমার যে প্রেজেন্টেশনটা সেটাকে অনেক আধুনিক করতে হবে, অনেক বৈচিত্র্যপূর্ণ করতে হবে, বিকজ তোমার কাছে আর উল্টো দিকের চ্যানেল বা উল্টো দিকের কাগজ একমাত্র অপোনেন্ট নয়। তোমার অপোনেন্ট হচ্ছে বেরিয়ে যারা করছে, হয়তো যারা ক্যামেরা করছে তারাও তোমার অপোনেন্ট হতে পারে। এই যারা জেলা থেকে এইরকম প্লাবন, আজকে ইমন চক্রবর্তী, দেবারতী মুখোপাধ্যায়, মধুমন্তী বাগচি, ঝুলন গোস্বামী, একটা নাম দেখো উড়িয়ে তছনছ করে দিচ্ছে। আমাদের বালুরঘাট থেকে কেউ যে এসে যে ফিল্মফেয়ার নিয়ে চলে যাবে ভাবা যায় 20 বছর আগে কে ভেবেছিল? আমরা কাদের দেখেছি? আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব শহর। ভুলে যাও তুমি এই যে 3টে নাম পেলে, আগামী দিনে এইরকম ধরনের নাম আর শহর থেকে হবে কিনা খুব সন্দেহ আছে। ঠিক বম্বের যে অবস্থা হয়েছে, সাউথ বম্বের, বিকজ তুমি একটা কভার দিয়ে এক্সিস্টেন্সের মধ্যে শিবাজি পার্ক থেকে প্লেয়ার তুলতে, এখন লাস্ট শিবাজি পার্ক থেকে কে প্লেয়ার বেরোচ্ছেই না। আমার সঙ্গে কালকে পরশুদিন বৈভব সূর্যবংশীর কোচের কথা হচ্ছিল, আমার বলছিলেন যে বৈভব, ইন্টারেস্টিংলি বৈভব সূর্যবংশীর কোচ হচ্ছেন একজন ডাক্তার, মেন কোচ ডাক্তার, চিকিৎসক চলে আসছেন, চিকিৎসক। এখন তো অন্য হাতে চলে গেছে, বাট অরিজিনালি
আমায় বলছিলেন যে বৈভব সূর্যবংশীর এখনই ইন্ডিয়ান টিমে নেওয়া যায়, 14 বছর বয়স, 14 বছর বয়স, খেলাটা দেখুন না। বললো যে ও যখন ব্যাট করতে আসে, বললো প্রথম যে ভিডিওগুলো আমায় পাঠিয়েছে শুধু 6 মারার ভিডিও, আমি দেখে হতবাক হয়ে গেছি। আমি এরকম জিনিস দেখিনি, একটা লোক শুধু 6 মারে। আমি সেদিন একদিন টেকনো ইন্ডিয়ায় গেছিলাম সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে পড়াতে। আমি যখন নিচ থেকে নেমেছি, উল্টো দিকে নেট হচ্ছে, একটা ছেলে প্রথম ব্যাট করতে যাচ্ছে। আমি ইনফ্যাক্ট সেদিন শরদিন্দু মুখার্জি আর কাকে মনোজ তিওয়ারিকে বোধহয় বলছিলাম এটা। এবার আমি সিঁড়িতে গাড়িতে উঠছি, এখন একটা বল খেলবে ছেলেটা, দেখি ফার্স্ট শট মারলো হেলিকপ্টার শট। তোমার শরদিন্দু মুখার্জি বোম্বেতে বললো আমাদের মানে কোচ হলে বের করে দিত, বলতো 10 দিন বাদে ক্যাম্পে ফেরত আসবে। এই ধরনের আনকনভেনশনাল শট মেরো না। আজকে আজিঙ্ক্য রাহানে বলেছে যে সিলেক্টর হওয়া উচিত গত 10 বছরের মধ্যে ক্রিকেট খেলেছে যারা, কারণ অন্যরা বুঝতেই পারবে না কতটা বদলে গেছে। আমার মনে হয় মিডিয়ার ক্ষেত্রেও তাই সত্যি। এন্টারটেনমেন্টে কি অতটাই বদলেছে? না, এন্টারটেনমেন্টে দেখো বাবার চরিত্র তো বদলায়নি, মার চরিত্র, এন্টারটেনমেন্ট অভিনয়টা বদলায়নি। আমি বলছি মোড়কটা, স্টাইলটা তুমি কিভাবে পরিবেশন করবে। আজকে আমরা যখন কমেন্ট্রি করতে যাই, ডেটাটা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে, ভীষণ ইম্পর্টেন্ট। পরিবেশনের কথা আসে, ধরুন আমরা যারা আপনার লেখা পড়ে বড় হয়েছি, ধরুন পাকিস্তানে আপনার যাওয়া, কিংবা স্টেফি গ্রাফের বাড়ির সামনে পৌঁছে যাওয়া, বা গাভাস্কারের সাথে ওপেনিং করা, আজকে হলে আপনাকে কি প্রতি মিনিটে সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে হতো, দেখো আমি পাকিস্তানে অমুক শহরে আছি, বা স্টেফি গ্রাফের বাড়ির সামনে আমি পৌঁছে গেছি? আপডেট দিতে হতো না হয়তো, কিন্তু পুরো প্রকাশভঙ্গিটা বদলাতে হতো। মানে তোমায় বুঝতে হবে যে ওটা দোজ ওয়্যার গুড ওল্ড ডেজ, দিজ আর গুড নিউ ডেজ। এইটা যদি তুমি না বোঝো তাহলে মুশকিল হবে। আমার একদিক থেকে আমি লাকি, আমি এই রিয়েলিটি চেকগুলো যখন টেলিভিশনে এসেছিল নিয়েছিলাম, সেই সময় কত লোক আমার সমালোচনা করেছিল তুমি জানো। না ওটা নয়, প্রিন্টে লেখা স্টাইলে, যে আমি খেলার রিপোর্ট লিখতাম না। আমার মতিরন্দি অব্দি লিখেছেন যে গৌতমের লেখায় খেলার রিপোর্ট ছাড়া সব পাওয়া যাবে, কিন্তু আমি ওনাকে বোঝাতে পারিনি যে শনি রোববার যে লোকটা টিভির সামনে সারাক্ষণ বসে আছে, সে আমার ভাষ্য শুনতে ইন্টারেস্টেড নয়, সে গাভাস্কার শুনে ফেলেছে। আমাকে ড্রেসিং রুম, বাইরের রাজনীতি এগুলো বলে একটা মানে কি বলবো, একটা খাবার প্রেজেন্ট করতে হবে, যে খাবারটা আলাদা। ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে দিয়েছে, আমি আমার ফ্রাইড রাইস চিলি চিকেন রাখলে হবে না, আমাকে তার পাশে একটা কিছু অ্যাপেটাইজার দিতে হবে বা ডেজার্ট দিতে হবে। আপনাকে নতুন প্যাকেজিং এ বলতে হবে যে আমারটা পোড়া বাঁশের বিরিয়ানি। হ্যাঁ, ওই শুধু ফ্রাইড রাইস বললে হবে না। এবং এই যে কলকাতায় যারা পুজো করে, আমি বিশ্বাস করি প্রতিবার যখন কলকাতার বিভিন্ন পুজোতে যাই এবং যখন অভিনবত্বগুলো দেখি, আমার মনে হয় সাংবাদিকদের শেখা উচিত কর্মকর্তাদের কাছ থেকে, যে কিভাবে অভিনবভাবে এক একটা জিনিসকে প্রেজেন্ট করতে, এবং ওদের তো স্টেকটা আরো বেশি, এত টাকা টানতে হবে, এবারের পুজোয় পাশের পুজোটা অমুক অ্যাওয়ার্ড নিতে হবে, মানে এরা যেভাবে করে, আমার মনে হয় সাংবাদিকদের, মডার্ন সাংবাদিকদের অন্যতম অনুপ্রেরণা হওয়া উচিত এই যারা প্রতিবার নিজেদের বদলে যাচ্ছে। বিকজ তুমি যদি না বদলাও, ওই একটা ইংলিশে কথা আছে, ইফ ইউ রেস্ট ইউ রাস্ট। এবং তুমি যদি, আমরা যে কমেন্টেটর হিসেবে যে শিটগুলো পাই জিও স্টার থেকে, আমি যখন দেখি তখন ভাবি যে আইটি প্রফেশনালরা যে ক্রিকেটে এরকম ঢুকে পড়বে, ববুল মার বলেছিলেন, তখন লোকে ওকে পাগল বলতো। কিভাবে আইটি প্রফেশনালরা ঢুকলেন? প্রত্যেকটা যে, মানে তুমি এই বাহাতি পেসারের বিরুদ্ধে গত 8 ম্যাচে 71 বলে 12 রান করেছো, এই স্ট্যাটসটা যদি আমার কাছে কেউ পৌঁছে দেয়, আমি তো ক্যাপ্টেন হিসেবে আমি তো ওকেই এটাকে রেখে দেবো। মানে যে লেভেলের, মানে ডেটা অ্যানালিটিক্সটাকে এমন পর্যায়ে চলে গেছে। আপনি কি বলতে চাইছেন ভোটে যতটা প্রশান্ত কিশোরের গুরুত্ব ডেটা অ্যানালিটিক্সই বেসিক্যালি করেন, ঠিক তেমনি ক্রিকেটেও বা ফুটবলেও ডেটা অ্যানালিটিক্সই? প্রশান্ত কিশোরের ক্ষেত্রে ডেটা গন্ডগোল হতেও পারে। একটা লোকের আজকে সকালবেলা মনে হতে পারে আমি সুমনকে ভোট দেবো, বিকেলবেলা মনে হতে পারে আমি কুণালকে ভোট দেবো, কিন্তু এটা তো হয়ে গেছে, পাথরে খোদাই হয়ে গেছে, কত বলে কত রান করেছে, এটা তো চেঞ্জ হবে না। ও বাহাতি বোলারকে সামলাতে পারে না। সো এই ডেটাগুলো দেখার পর আমার মনে হলো যেটা তো ক্রিকেটে একটা বিপ্লব ঘটে গেছে। ইনফ্যাক্ট রিসেন্টলি আমার একজন বন্ধু দুবাইতে এশিয়া কাপের সময় এরকম একটা কনক্লেভ করছিল স্পোর্টসের। আমি বললাম একটা আইটি প্রফেশনালকে ডাকো। বলছে কেন? মানে আইটি প্রফেশনালই তো খেলাটা, আজকে কোচের সবচেয়ে বড় মানে মান্নাদের রাধাকান্ত নন্দী হচ্ছে আইটি প্রফেশনাল। তো তুমি একটা কনক্লেভ করবে ক্রিকেটে, আইটি প্রফেশনাল যে আজকালকার দিনে হতেই পারে না। সো এই পুরো জিনিসটা এবার একটা মিডিয়া যে কাভার করছে সুমন, তাকেও বুঝতে হবে যে খেলাটা কোথায় বদলে গেছে। আমি বলছি না যে দৌড়লেই সে পারবে, কিন্তু তুমি যদি ফার্স্ট স্টেপ হচ্ছে বোঝা যে আমি যে খেলাটা খেলছিলাম সেটাতে হবে না, ইট ইজ গন। যদি না হয় তাহলে আপনি আজকে পাকিস্তানে ক্রিকেট কভার করতে গেলে আপনার কি করতে হতো বা কি করবেন?
আমি পাকিস্তানে ক্রিকেট কভার করতে গেলে যা দেখো, প্রথমত প্রিন্ট হচ্ছে টেস্ট ক্রিকেট, প্রিন্টটা যে প্রিন্ট করতে পারে সে সব করতে পারে আমার মতে। টেস্ট ক্রিকেটের ব্যাকরণ সব ঠিক থাকবে, কিন্তু তোমাকে ধরো পাকিস্তানে যে গানগুলো খুব চলে, আজকে মনে করো একটা পাকিস্তানির সঙ্গে, আজকে মনে করো যে পাকিস্তানের সবচেয়ে বড় ঘটনা আমি কি দেখেছি, মানে মাঠের বাইরে, যে সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ান ক্যাপ্টেন পাকিস্তানকে হারানোর 1 ঘন্টার মধ্যে লাহোরের খোলা ইয়েতে কাবাব খেতে গেছে আমাদের সঙ্গে, এবং পাকিস্তানি জনতা তাকে ধরে বলছে যে আপনি সৌরভ গাঙ্গুলি বুঝেন, আমি তো সৌরভ গাঙ্গুলি নই, আরে হামশাকল সৌরভ জয়সা হাম বদ্দর। এবার সেখানে হঠাৎ করে রাজদীপ সারদেশাই রবিশঙ্কর প্রসাদ বসে খাচ্ছিল কমান্ডো নিয়ে, রবিশঙ্কর প্রসাদ রাজদীপ দেখতে পেয়ে সৌরভকে ডেকে নেয়, তখন জানা যায় যে সৌরভের আইডেন্টিটি। আজকে ভাবতে পারছো ওটা ভিডিও থাকলে কি হতো, যেখানে পরের দিন পারভেজ মুশারফ ফোন করে বলেছেন যে তুমি ভবিষ্যতে এই দুঃসাহসগুলো দেখিও না। ইন্ডিয়ান ক্যাপ্টেন পাকিস্তানকে হারানোর 1.5 ঘন্টার মধ্যে লাহোরের মাঠে, মানে আমি তো বলছি পোদ্দার কোর্টে খেতে এসছে স্টিভ যখন খেলছে সেই রকম সময়ে, এবং সবার মধ্যে বসে খাচ্ছে, ভাবাই যায় না তো। আজকে তো এগুলো পরপর স্টোরি হতো। আজকে পাকিস্তানে যে গানগুলো চলে, পাকিস্তানের সবচেয়ে বড় কথা যে পাকিস্তান সম্পর্কে আমাদের এত কি বলবো ভুলভাল ধারণা আছে। আমি প্রথম যখন 89-তে পাকিস্তানে যাই, তখন আমার গিয়ে প্রচণ্ড দাঁত ব্যথা হয়েছিল, এবং আমার পাকিস্তানের ঠান্ডা সম্পর্কে কোনো ধারণা ছিল না। ওই ঠান্ডার মধ্যে যে দাঁত ব্যথা হয়, সীমা তো আমাকে একজন দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গেল। এবার আমি ভাবছিলাম যে কত টাকা নেবে কি নেবে, দাঁতের ডাক্তার প্রথম চিকিৎসা করে ওষুধ দিলেন। সেকেন্ড দিন যখন গেলাম, আমায় বললেন একটু ভেতরে অ্যান্টি চেম্বারে আসুন। এবার অবভিয়াসলি আমার ভয়ে 1989 সাল ভয় লাগছিল যে বিষ খাইয়ে দেবে, মেরে দেবে, কি হবে। তখন ডাক্তার বললেন যে আপনি মেহমান, আপনাকে তো সবার সামনে বলতে পারছি না, এখানে ব্ল্যাক লেবেলটা রেখেছি, আসুন বন্ধু আমরা একটু পান করি। আমার অবাক হয়ে গেছে। আমি পাকিস্তানে এত বছর যা পড়ে এসেছি, জেনেছি, করেছি সম্পর্কে যা আমাদের ধারণা, আমি মনে করি অর্ধেক ভুল। আমাদের ধারণাগুলো, যেটা পাকিস্তানি সাংবাদিকরা বলে, আপনাদের ধারণাগুলো তৈরি হয়েছে সেনাবাহিনীর লোক আর আমাদের রাজনীতিবিদদের ওপর ভিত্তি করে। আপনাদের সেনাবাহিনীর লোক, আমাদের রাজনীতি, এই দুটো অংশকে ছেড়ে দিন, মানুষের সঙ্গে মিশুন, মানুষ একই, সাধারণ মানুষের কোনো পরিবর্তন। কিন্তু ধরুন আজকের পৃথিবীতে যদি আপনি স্টেফি গ্রাফের বাড়ির সামনে আবার পৌঁছে যান, কিভাবে আপনাকে মানে আপনি খবরটাকে আনবেন? আর তো আপনার খেলার মানে 1 সপ্তাহ বাদে খেলার খুচরো খবরে বেরোবে, এই সময় আপনাকে প্রথমত আমি হয়তো যাবই না, কারণ স্টেফি গ্রাফের বাড়ির গেটটা যে এত উঁচু সেটা আমি হয়তো আগেই জেনে যাব। স্টেফি গ্রাফের বাড়ির গেটটা এখন গুগল ম্যাপ থেকে এগুলো সমস্ত জানা যায়। আগে তো এসব কিছু জানারই সুযোগ ছিল না। তো ওই যে দুঃসাহসগুলো, বা এখন আমি ভাববো যে স্টেফি গ্রাফের আশেপাশের বাড়িতে কে আছে, তখন ব্রুলের মেয়রের চিঠি নিয়ে আমার এই দুঃখ জীবনে যাবে না। যে স্টেফি গ্রাফ, আশা করি মানে জীবিত অবস্থায় স্টেফি গ্রাফকে দেখে যেতে পারবো, বলতে পারবো যে আপনার বাড়ির সামনে আমি এরমভাবে ফিরে এসেছিলাম। একটা ট্রফিরও ছবি তুলতে দেয়নি ম্যানেজার, এবং অসহায়ের মতো দাঁড়িয়ে উল্টো দিকের বাড়ির ছাদে গেলাম, উল্টো দিকের বাড়ির ছাদ থেকেও দেখা যাচ্ছে না। তারপর বললো যে একটা মার্কিন ম্যাগাজিন লাস্টে হেলিকপ্টার থেকে বাড়ির উপরে ছবি তুলেছিল, এমনকি স্টেফি চান করছেন সেই ছবিও তুলেছিল। তা আমার তো আর হেলিকপ্টার জোগাড়ের সংগতি নেই, কিন্তু আমি জাস্ট বলছি যে এখনকার দিনে হয়তো যে দুঃসাহসগুলো করেছি, হয়তো কিছুটা করতাম না। প্রিন্সেস ডায়ানাকে চেস করেছি, সেটা থাকতো। নেলসন ম্যান্ডেলাকে ইন্টারভিউ করেছি, ভোর 4:30 ভিডিও থাকতো। এগুলো ভিডিও, ডন ব্র্যাডম্যানের ভিডিও থাকতো। একটার দিকে সুবিধা, ভিডিও হলে সুবিধাটা কি, তোমার জিনিসটা আরো আলোর গতিতে লোকের কাছে পৌঁছে যায়। প্রিন্টে আস্তে ধীরে, দেশ পত্রিকা, ভাষার ব্যবধানটাকে কি অতিক্রম করা যায়? অনেক সময় আপনি তো দীর্ঘদিন বাংলা ভাষায় সাংবাদিকতা করেছেন, ইংরেজিতে করতেই পারতেন, করেননি। তো এই যে বাংলা ভাষার সীমাবদ্ধতা, আপনি আজ যখন টুইটার, আমি ইংলিশে সানডে স্পোর্টস ওয়ার্ল্ডে বেশ কিছু লেখা লিখেছি, ইংলিশে বই লিখেছি, কিন্তু পুরো জীবনটা না করিনি। আজ যখন ভিডিও আপনার সামনে আছে, টুইটার বা এক্স আছে, ইনস্টাগ্রাম আছে, তখন আপনার কি মনে হয়? আপনি তো গাভাস্কারের সঙ্গে একটা মানে ম্যাচে ইনিংস অব্দি ওপেন করেছেন। আমার একটাই ইন্টারেস্টিং জিনিস মনে হয়, 2019 ওয়ার্ল্ড কাপ থেকে ফেরার পর আমি মেডিকা হাসপাতালে একজনকে দেখতে গেছিলাম। যখন নামছি, যে ছেলেটা ওই ঠেলে ওই হাউসকিপার জিনিসপত্র নিয়ে যায়, আমি তো প্রথম বুঝতেই পারিনি যে আমাকে ডাকছে লিফটের মধ্যে। দারুণ দাদা, দারুণ কিসের? বললো যে ওয়ার্ল্ড কাপ। এই তো আমার লেখা কোথায়, কোনোদিন এরকম দেখিনি। তার মানে দেখেছি ভিডিও। আমি তখন লিফটের হাসপাতালে ভাবছি যে এই দর্শকটা তো আমার ছিল না, এই দর্শক তো আমি জীবনে কোনোদিন পাইনি। ভিডিও আমাকে এই দর্শকটা দিয়েছে। আজকে যেদিন IPL শুরু হয়, আমার মনে আছে ক্লাসিক্যাল তোমার বোধহয় সময়ও শেষ হয়েছে, রাহুল দ্রাবিড়ের কথা দিয়ে শেষ করবো। সেটা হচ্ছে রাহুল দ্রাবিড় আমায় বলেছিল
হোয়াট আর ইউ হিয়ার ফর? আমি বললাম যে ডোন্ট টেল মি ইউ কভার, ইউ ওয়ান্ট টু কভার আইপিএল। প্রথম আইপিএল ম্যাচে বললো যে T20 ইজ আ স্পট where you can drop off your child in the morning, collect him at 3 o'clock, can still go and play that match and return the same night to your place. এই হচ্ছে রাহুল দ্রাবিড়ের ছিল। সেই রাহুল দ্রাবিড় বলেছিল যে এই ম্যাচে টিকিট বন্টন নিয়ে আমার যেরকম ঝামেলা হয়েছে আরসিবি ভার্সেস কেকেআর, জীবনে কোনোদিন হয়নি। কারণ যে ছেলেটাকে একটা টিকিট চিরকাল দিয়ে এসেছি সে বললো 3টে লাগবে। তখন রাহুল বলল যে 3টে তো আমি পারবো না, বলছি তাহলে একটা ফেরত দিয়ে দাও, কারণ আমি যদি একা যাই বাড়িতে ঝামেলা হয়ে যাবে। তখন রাহুল হঠাৎ মনে হলো যে এতকাল আমি একটা বাড়ির এক ইউনিটে একটা লোককে তাকে সরবরাহ করেছি, আজকে আমার এটা বেড়ে 3টে হয়ে গেছে, সো হোয়াই শুড আই গ্রাম্বল? মানে তার মানে কি পুরোটাই একটা প্যাকেজিং এ এন্টারটেইনমেন্ট হিসেবে বেড়ে গেল, না এটা সোশ্যাল না ইনফরমেশন সোশ্যাল মাধ্যমে টেকনোলজির বিস্তার। সোশ্যাল মিডিয়া শব্দটা আমাদের টেকনোলজি আজকে পৃথিবীটাকে কমপ্লিটলি বদলে দিয়েছে। সো এবার এই বদলের সঙ্গে সুযোগ কতটা তারকারা নিতে পারছে, মানে সেটা বিরাট কোহলি হতে পারে, সেটা শাহরুখ খান হতে পারে, তারা কতটাই টেকনোলজিকে ব্যবহার করছে। অমিতাভ বচ্চন গ্র্যান্ড হোটেলে এসে যদি ওয়াইফাই ঠিকঠাক, অমিতাভ বচ্চনের যে হোটেলের শর্তগুলো থাকে তার মধ্যে একটা থেকে হাই স্পিড ওয়াইফাই, কোনো হাই স্পিড ওয়াইফাই ছাড়া উনি থাকবেনই না কোনো হোটেলে। যদি হোটেল না দিতে পারে সে হোটেল প্রথম যে কটা শর্ত ওনাকে এনশিওর করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে হাই স্পিড ওয়াইফাই। গ্র্যান্ড হোটেল থাকেন, গ্র্যান্ড হোটেল ঘরে বোধহয় 401 নম্বর ঘর, হাই স্পিড ওয়াইফাই ইজ এনশিওরড অল দ্য টাইম। সো প্রত্যেকে, মানে আমার কথা হচ্ছে দেখো কিভাবে শাহরুখ খান ধরুন প্রায় 30 বছর আছে, কিভাবে এটার সাথে মানালে? শাহরুখ খানের সুপার। শাহরুখ খান একটা মাইক্রো ক্যাসেট রেকর্ডার কিভাবে ধরতে হবে আমি শাহরুখ খানের মতো কাউকে দেখিনি। আমি ইমরান খানকে দেখেছি, শাহরুখ খানকে দেখেছি, এরকম তোমার হাত থেকে নিয়ে এবার তুমি ঘর থেকে চলে যেতে পারো, পুরোটা নিজেরাই বলে দেবে। শাহরুখ খানের সুপার। শাহরুখ খান লাইব্রেরিটা দেখলে মাথা ঘুরে যাবে। শাহরুখ খানের মান্নাতে যে লোকে মান্নাত অট্টালিকা বলে, অট্টালিকার মধ্যে যে আরেকটা বইয়ের ঐশ্বর্য যে কেউ জানে না। শাহরুখ খান আমি শুনেছি দিনে একটা করে বই পড়েন। এবং শাহরুখ খান একবার আমার মৃত্যু নিয়ে কথা হচ্ছিল 2011-তে, তখন আমি বলছিলেন যে এই ইন্টারভিউটা শেষ করে আমি যখন ব্যালকনিতে যাব আমি জানি না আমি জীবিত থাকবো কিনা, কারণ প্লেনে আস্তে আস্তে দালাই লামার বইটা পড়ছিলাম। আপনি কখনোই জানেন না আগামীকাল না এই মুহূর্ত কোনটা আপনার বেশি কাছাকাছি, নাকি মৃত্যু। এই ফিলসফিটা, এই যে এত ইন্টারভিউ করলেন, ডোনাল্ড ব্র্যাডম্যান থেকে শাহরুখ খান, অমিতাভ বচ্চন থেকে নেলসন ম্যান্ডেলা, কোন 5টা ইন্টারভিউকে আপনি সবচেয়ে সামনে রাখতে চাই? কোন 5টা অভিজ্ঞতা? ইমরান খান। কেন? অন্য লোক। আসিফ মুনির জেলে 3বার লোক পাঠিয়েছে যে এসে চলে যাও, বলেছে না যাবো না, অবিশ্বাস। ইমরান খানের মতো লোক আমি দেখিনি, মানে আমি জানি না যে এরকম প্রতিরোধ, এরকম চ্যালেঞ্জ। এবং একটা লোকের পেছনে আমি টাকা নিয়ে ঘুরছি, সেই লোকটা টাকা নিচ্ছে না, সেই লোকটা পারফর্মার। আমার ধারণায় মানে আমি একটা লোককে 1.5 মাস ধরে রোজ ফোন করছি যে আপনি টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিন, টাকাটা রিমিট করা হবে, আর উনি কিছুতেই দিচ্ছেন না। লাস্ট দিন যখন ফোন করেছি, দিন ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে, আমি বললাম যে আমার কোম্পানি বলছে এরপর টাকাটা দিতে পারবে না। আমার আনন্দবাজার থেকে রেগুলার ফোন করে বলছি কী ব্যাপার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কোথায়? আচ্ছা, ওর এজেন্ট বলছে যে ইমরান খান পাগল, তোমরা টাকা দিচ্ছ না। এজেন্ট ছিল মার্ক মাস্কারেনাস, যিনি ওয়ালটেলের মালিক। আমি বললাম ও যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার না দেয় আমি টাকাটা কোথায় পাঠাবো বলুন? আমার লাস্টে বলছে যে তুমি কি লন্ডনে বউ বাচ্চাকে এনেছো? কেন? ওদের দেখা হলো, আপনি না অ্যাকাউন্ট নাম্বারটা দিন। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন। সো আমি তো এরকম দেখিনি। ইমরান খান, 2-3 সচিন টেন্ডুলকার, আমি অভিজ্ঞতার বিচারে বলছি। 1 নম্বর ইমরান খান। সচিন টেন্ডুলকারের রূপকথা, ভারতীয় জীবনের একটা রূপকথা, যেটা বয়ে নিয়ে আমরা পৃথিবী থেকে চলে যাব। ভারতীয় মানে আমায় যদি ওপরে জিজ্ঞেস করা হয় যে ভাই তোমাকে মেগাস্টেনিসের মতো পাঠানো হয়েছিল, তুমি মৌর্য সাম্রাজ্যের কি দেখলে? ইমরান খান, সচিন টেন্ডুলকার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান। আপনার লিস্টে কোনো বাঙালি নেই? সৌরভ, রাহুল, গাভাস্কার, 3জনের কথা। গাভাস্কার হিউজ, মানে গাভাস্কার এগেন মধ্যবিত্তর ব্যাকরণ যদি কিছু থাকে, মধ্যবিত্তের জীবনের ব্যাকরণ লিখে গেছে। জীবনের ব্যাকরণ লিখে গেছেন না, প্রতি মুহূর্তে লিখছেন। এখনো রাত্রিরে ভাত খাওয়ার সময় আমি একাধবার দেখেছি মাথায় হাত দিতে। কেন না, 66 যুদ্ধের সময় লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে 65-র পরে আমাদের অনেক ক্ষতি হয়েছে, চায়না যুদ্ধের পরে 62-র পরে খাদ্যশস্য উৎপাদন দেশে ভালো হয়নি। সো আপনারা একবেলা করে দুবেলাই ভাত বর্জন করুন, দুবেলা রুটি খান। তখন গাভাস্কারের বাড়িতে একটা ঐতিহাসিক মিটিং হয়
যে একটা বাডিং ক্রিকেটার যদি দুবেলাই ভাত না খেতে পারে তাহলে মাসেলসগুলো কি ডেভেলপ করবে? তখন সিদ্ধান্ত হয় সে একবেলা ভাত খাবে, একবেলা রুটি খাবে। তারপর থেকে আজও রুটিন, রাত্রিরে একবেলা রুটি, যেদিন ভাত খান এরকম নমস্কার করে নিজের ভাগ্য। এই কি বেড়ে, এটা অবিশ্বাস্য। একটা লোক কোটিপতি, গ্যারাজে গাড়ি ধরার জায়গা নেই, প্লেন কেন কেনেনি আমি জানি না, এত রান, এত সাফল্য। আজও সেই লোকটা কত কত মাটির কাছাকাছি, কত প্রত্যেকটা জিনিসের জন্য মনে হবে যে একই রকম যত্নশীল। এটা তো মানে দিস ইজ সিনেমা, হোয়াট এলস ইজ? এগুলোই আপনার কাছে রূপকথা। অ্যাবসলিউটলি রূপকথা। সৌরভ গাঙ্গুলি কিভাবে, মানে একটা লোক বাঙালি, দেখার ধরনটাই আলাদা। একটা গোটা প্লেনে সে আসছে কলকাতায় খেলতে, শাহরুখ খান ভার্সেস গাঙ্গুলি খেলা, মাইকেল ক্লার্ক প্লেনে জিজ্ঞেস করছে হচ্ছেটা কি, গোটা প্লেন। সেই লোকটা অপরিচিত, জানে গোটা ইডেন গার্ডেন্স তাকে দেখতে আসছে। একটা 5th মে ম্যাচটা ছিল তার, আজকে বাংলা বনাম সে জীবনে প্রথম, এই ক্রাইসিসও অবিচল। এগুলো তো অ্যাকচুয়াল সিনেমা। মানে আমি পলিটিশিয়ানদের এত কাছ থেকে দেখিনি, আমি জানি না, নিশ্চয়ই ফেয়ারলি তাদেরও প্রচুর অভিজ্ঞতা আছে, বাট এগুলো এরা আরও বড় সিনেমা আমার কোথাও মনে হয়, কারণ সারাক্ষণ এদের দিকে চোখ, সারাক্ষণ পারফরমেন্স, এবং মনে করো মোস্ট অফ দেম এক বলের খেলা খেলে, একটা বলে উড়ে যেত। ডিয়েগো মারাদোনার একটা অবশ্যই অভিজ্ঞতা এই ধরনের। আপনারা এতক্ষণ শুনছিলেন গৌতম ভট্টাচার্যের কথা, যার কথা চট করে ফোরানো যায় না, ফলে সেজন্য হয়তো আমরা কিছুটা দীর্ঘায়িত হলাম। আপনারা দেখছিলেন চায়ের সঙ্গে টা। দেখতে থাকুন বাংলা জাগো চ্যানেল। আবার আমরা ফিরে আসবো পরবর্তী কোনো এপিসোড নিয়ে। নমস্কার। নমস্কার।